দেখুন, ট্রাম্প পাগলামি করতেছে বা আমেরিকা পাগলামি করতেছে ট্রাম্প ক্ষমতায় আসার পরে। বিষয়টা ঠিক এরকম না। ট্রাম্প যদি হেরে যেত, রিপাবলিকরা হেরে যেত, যদি আসতো হচ্ছে ডেমোক্রেটরা, কামালা হ্যারিস যদি জিতে আসতো, এখন আমেরিকা যা করতেছে একই কাজ করতো। তবে ওই যে পার্থক্য একটাই, ট্রাম্প একটু বাচাল, কথা বেশি বলে এবং কথার মধ্যে কোনো সভ্যতা নাই, ভদ্রতা নেই। হয়তো কমলা হ্যারিস একই কাজ করতো কিন্তু একটু ভদ্র ভাষায় কথা বলতো। এর বেশি খুব একটা পার্থক্য হইতো না। সমস্যাটা কোথায় জানেন? সেটা হচ্ছে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভিতরে ভিতরে ঘুণ পোকায় খেয়ে ফেলছে এবং আমেরিকা তার নাম্বার ওয়ান পজিশন হারায় ফেলছে। লিখিতভাবে এখনো বা ডিক্লারেশন হয়নি, তবে অনেকটাই চায়নার কাছে সোপর্দ করে ফেলছে তাদের প্রথম পজিশন। একটা জিনিস মনে রাখবেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বাইডেনের সময়েই কিন্তু অস্থিরতা ভিতরে ভিতরে দানা বাঁধতেছিল, আমেরিকার প্রতি আস্থা হারাচ্ছিল। বিশ্বের বড় বড় অর্থনীতির দেশ যারা রিজার্ভ রাখে আমেরিকায়, তাদের মধ্যে একটু নড়াচড়া শুরু হয়েছিল। এটা প্রথম নড়াচড়া শুরু করে চায়নাই, এবং চায়নার দেখা দেখি ধীরে ধীরে জাপানও শুরু করছিল, দক্ষিণ কোরিয়াও শুরু করছিল। সেটা খুব ব্যাপক আকারে না, তবে চায়নাই শুধু ব্যাপক আকারে। এসব কিছু মিলায় আমেরিকার অর্থনীতি এখন এমন একটা দ্বার প্রান্তে এসে দাঁড়াইছে। তার আগে একটা ব্যাক স্টোরি বলি যে আমেরিকার অর্থনীতি সম্বন্ধে আস্থা কেমন ছিল পুরো বিশ্বের কাছে। 1812 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কিন্তু এই ওয়াশিংটন ডিসি, আমেরিকার ওয়াশিংটন ডিসি সম্পূর্ণ জ্বালায় দিয়েছিল, কিন্তু আমেরিকা দেউলিয়া হয়নি। ফ্রাঙ্কলিন রুজভেল্ট যখন ক্ষমতায় থাকে তখন 1933 সালে স্বর্ণের দামের সাথে ডলারের যে সমন্বয় করে দর ধরা হতো, সেটা থেকে পৃথক করে ডলারকে আলাদাভাবে মূল্যায়ন করা হলো। সেখানেও একটা অর্থনৈতিক চাপ আসার কথা ছিল, সেটা আসে নাই, আমেরিকা সামলায় নিছে। কিন্তু এখন এসে যেই জায়গায় দাঁড়াইছে, সেই জায়গায় কিন্তু আমেরিকা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এই পতনের দায় কিন্তু আমেরিকার নিজেরই। সেটা হচ্ছে 1980-র দশকে, 70-এর শেষের থেকে শুরু করে আমেরিকার মধ্যে একটা মানে পুরো অর্থনীতিতে একটা মধ্যস্বত্বভোগীর মুনাফা আর একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছিল রাষ্ট্রীয়ভাবেই। মানে তারা তাদের প্রযুক্তি এবং তাদের বিনিয়োগ চায়নাতে দিতে চাচ্ছিল, দিয়ে যাচ্ছিল, এবং তারা ভাবতেছিল যে চায়নাকে আমরা প্রযুক্তি দিচ্ছি, বিনিয়োগ দিচ্ছি, ওখানে জিনিস বানাবো, ওটা আমরা সারা বিশ্বে বেচবো, মাঝখান দিয়ে আমরা মুনাফাটা নিব। এবং সেটাতে তারা প্রাথমিকভাবে সফলও হচ্ছিল, কারণ চায়নার গ্রহণযোগ্যতা তখনও বিশ্বে তৈরি হয়নি চায়নার প্রোডাক্টের উপর। চায়নার প্রোডাক্টের উপর যখন আমেরিকার কোনো ব্র্যান্ড নাম থাকে, তখনই এটা মার্কেট পাচ্ছিল। কিন্তু আজকে 2024-25-এ এসে চায়নার নিজের একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। এখন তারা অনেক হাইটেক জিনিস তৈরি করতেছে, তাদের নিজের দেশের বড় বড় কোম্পানি তৈরি হয়ে গেছে। আর প্রযুক্তি তো সেই 80-র দশক থেকে পাচ্ছিলই আমেরিকা থেকে, সেটাকে মডিফাই করে আরও ডেভেলপ করে এখন বিশ্বের শিল্পে 32-35% কন্ট্রিবিউশন হচ্ছে চায়নার একার। আপনার নিজের বাসার বা আপনি যে দেশের নাগরিক হন, আপনি বাংলাদেশের, ভারতের বা যে দেশের হন, একটু আশেপাশে চোখ বুলান, আপনার ঘরের মধ্যেই দেখবেন 60-70% প্রোডাক্ট হচ্ছে চায়নার, অথবা অন্য সব প্রোডাক্টগুলোর র মেটেরিয়ালস চায়না। চায়না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এত ডেভেলপ করছে যে বলা হচ্ছে 2030 সালে পরে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তাদের কন্ট্রিবিউশন চলে যাবে 40% প্লাস। কিন্তু আমেরিকা এখন ওই মধ্যসত্যি যে মুনাফাটা পাচ্ছিল চায়নার কাছ থেকে, সেটা কমে আসতেছে এবং ম্যাসিভ আকারে ফল করতেছে, কারণ চায়নার নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। এখন আর আমেরিকাকে ওইভাবে ভাগ দিতে হচ্ছে না। ফলে কি হয়েছে, আমেরিকার বর্তমানে ডেপ্থ রেশিও, ফরেন ডেপ্থ রেশিও চলে আসছে 130%। মানে ওদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের যদি অ্যাসেট থাকে 100 টাকার, তাহলে আমেরিকার ঋণ হয়ে গেছে, ফরেন ঋণ হয়ে গেছে 130 টাকা। এটাকে যে কমাবে, সেই কমানোর জন্য যে তারা যে প্রোডাকশনের দিকে ফোকাস দিবে, এখন তাদের তো লেবার কস্ট এতটা হাই যে আপনি ধরেন যে জিনিসটা 100 টাকা দিয়ে চায়নাতে বানানো যায়, একই জিনিস আমেরিকা বানাইতে গেলে ওইটার কস্টিং পড়ে যাবে 300 টাকা। আবার গুণগত মান চায়নারটা আর আমেরিকারটা অলমোস্ট সমান হবে। তাহলে ওয়ার্ল্ড মার্কেট কাকে রিসিভ করবে? এখন ট্রাম্প আসলো, কি করলো? টেরিফ টেরিফ যুদ্ধ করলো। টেরিফ টেরিফ যুদ্ধ দিয়ে শুরু করলে বিশ্বের সকল দেশের লিস্ট নিয়ে বসলো, একদম প্রেজেন্টেশন দেখাইলো, সবাইকে সমানে ট্যারিফ বসায় দিল। কিন্তু এই ট্যারিফ বসায় দেওয়ার কারণে দেখতেছে যে আহামরি কোনো লাভ আমেরিকা সরকারের হচ্ছে না, বরঞ্চ আমেরিকার নিজেদের জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হওয়া শুরু করলো। কারণ সব দেশেই যেহেতু ট্যারিফ বসায় দিচ্ছে, তাদের নিজেদের ঘরের ভিতরে প্রোডাক্টের দাম বেড়ে গেছে। ওই ট্যারিফ যে কাঁধে পড়ছে আমেরিকান নাগরিকের উপর। যদি স্পেসিফিক একটা বা দুইটা দেশের পণ্য ট্যারিফ বসাইতো এবং একই পণ্য আরেকটা দেশে ট্যারিফ ছাড়া থাকতো, তাহলে ওই পণ্যটা আসতো,
তাহলে নাগরিকদের জন্য সহজলভ্য থাকতো, মূল্যস্ফীতি এইভাবে তৈরি হতো না। অর্থাৎ ট্যারিফ থেকে আবার ফোকাসে আসলো কি, এবার তাহলে তেলের মার্কেট দখল করি। কিভাবে করা যায়? তাহলে ইন্ডিয়া চায়নাকে প্রেশার ক্রিয়েট করে রাশিয়া থেকে তেল কমাই, আর এদিকে ভেনিজুয়েলাটা দখল করি। ভেনিজুয়েলার মাদুরাকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যাওয়ার পরে এখন বুঝতেছে যে এটা তো আহামরি সুবিধা নাই, কারণ একটা টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাটা কি? সেটা হচ্ছে ভেনিজুয়েলার যে তেল বিশ্বের দ্বিতীয় মজুদ তাদের তেলের, কিন্তু এই তেলের ওয়েস্টেজের পরিমাণ এত হাই যে অনেক দূরে নিয়ে যায় এটা পরিশোধন করে আবার মার্কেটে বিক্রি করলে মুনাফা ওই পরিমাণে আসে না। আবার সমস্যা হচ্ছে এই যে ভেনিজুয়েলার তেল, সেই ভেনিজুয়েলার তেল শুধু ভেনিজুয়েলার যে কয়েকটা রিফাইনারি আছে সেখানে পরিশোধন হয়, আর আমেরিকাতে একটা পরিশোধনাগার আছে, এবং ইন্ডিয়াতে দুইটা পরিশোধনাগার আছে। এখন নতুন করে পরিশোধনাগার তৈরি করে মার্কেটে নিয়ে এসে বিক্রি করতে 4-5 বছর বা 10 বছরের ফ্র্যাকশন পিরিয়ড। এর মধ্যে আবার ইভি প্রযুক্তি এত হাই হয়ে যাচ্ছে, মানে ব্যাটারি গ্রিন এনার্জিতে চায়না এত দ্রুত ডেভেলপ করছে, 10 বছর পরে আসলে তেলের চাহিদাটা মার্কেটে কতটুক থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ চায়না কিন্তু ডিক্লারেশন করছে 2030 সালের পরে চায়নার ভিতরেই তাদের কোনো যানবাহন থাকবে না তেলে চলা, সব চলবে ব্যাটারি চালিত। স্বাভাবিক ইউরোপও ওদিকে ঝুঁকতেছে, কানাডা ওদিকে ঝুঁকতেছে, এদিকে এশিয়ার ধনী দেশগুলো এই ব্যাটারি প্রযুক্তিতে ঢুকতেছে, এবং এই ব্যাটারি মার্কেট আবার 80 থেকে 90% হচ্ছে চায়নার দখলে। রেয়ার আর্থের কথা দেখেন, রেয়ার আর্থের প্রযুক্তি 70-এর দশকে আমেরিকা চায়নাকে দিছিল, যে হ্যাঁ এটা ওয়েস্টেজের ব্যাপার স্যাপার, এটা দিয়ে কাজ করবো না, এটা তোমরা করো, তোমরা গরিব দেশ, তোমরা করো, আমাদেরকে বানায় দাও। সেটাকে ডেভেলপ করে করে চায়না আজকে এমন জায়গায় আসছে, পৃথিবীতে রেয়ার আর্থের 85% মার্ক প্রোডাকশন করে চায়না একাই। এবং এই যে চায়না রেয়ার আর্থ, এই রেয়ার আর্থটা যে এত ইমার্জেন্সি আধুনিক প্রযুক্তিতে, যে কোনো মেশিনারি যেটার গতি 200 কিলোমিটারের উপরে যাবে, বা যেটার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠবে যে মেশিনের, সেখানে কোনো না কোনোভাবে কোনো একটা রেয়ার মেটেরিয়াল লাগেই। এই জন্য চায়না ছাড়া বিশ্বের আধুনিক প্রযুক্তির মেশিন অচল, মানে চায়নার কাছে ধরা। এখন ইরানে আসছে ইরানে দখল করতে, ইরানের সাথে যুদ্ধ করতেই হবে, তাছাড়া কোনো গতি নেই। মানে আমেরিকা সেই ফেরত যাচ্ছে হচ্ছে 90-এর দশকের অর্থনীতি, যেটা হচ্ছে যুদ্ধাস্ত্র বিক্রি করব, ওইটা দিয়ে অর্থনীতি বাঁচাবো। কিন্তু সেইখানেও আবার সমস্যা আছে। সেটা হচ্ছে এখন যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রে চায়না অনেক আগায় গেছে, এবং তাদের ম্যানুফ্যাকচারিং হাবগুলো এত ম্যাসিভ প্রোডাকশনে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে J-35 আমেরিকা প্রোডাকশন করে প্রতি বছর 60টা থেকে 70টা ইউনিট মাত্র করতে পারে, এবং J-35-এরও অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো চায়না থেকে নিতে হয়, মানে ভাগ দিতে হবে চায়নাকে। আর সেই জায়গায় চায়নার যে হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজ, তারা প্রোডাকশন হাব এত বড় করছে যে প্রতি বছর 1000 যুদ্ধ বিমান বানাইতে পারবে চায়না। তাহলে ওয়ার্ল্ড মার্কেটে চায়নাও একটা বড় প্লেয়ার হয়ে যাচ্ছে যুদ্ধাস্ত্রে। সব কিছু মিলায় আমেরিকার আসলে মাথা খারাপ অবস্থা। আমেরিকা পারতেছে না তার নাম্বার 1 পজিশন ছাড়তে, না পারতেছে ধরে রাখতে। আবার আমেরিকার উপর আস্থার সংকট দেখা দিছে, বিশ্বের বড় অর্থনীতিদের যারা রিজার্ভ রাখতো তাদেরও অর্থনীতি, মানে তারাও এখন আমেরিকার উপর আস্থা হারায় ফেলতেছে, কারণ তাদের কাছে তো অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, তাদের অনেক জ্ঞানীগুণী লোকরা থাকে। তারাও বুঝতেছে যে ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই মুহূর্তে গোল্ড অথবা ফরেন কারেন্সি হিসেবে ডলারকে রিজার্ভ রাখাটা তাদের দেশের জন্য ভবিষ্যতে হুমকি হতে পারে। জার্মান পার্লামেন্টে অলরেডি কথা শুরু হয়েছে যে আমরা যে গোল্ড রাখছি ফেডারেল রিজার্ভে, আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে, সেই গোল্ড নিয়ে আসা উচিত। চায়না তো তার ফরেন কারেন্সির রিজার্ভ যেটা ছিল 1 ট্রিলিয়নের উপরে, গত 5 বছরে তা অর্ধেকে নামায় নিয়ে আসছে। জাপানও নামানো শুরু করছিল, ট্রেজারি বন্ড বিক্রি করা শুরু করছিল আমেরিকা, আমেরিকা ধমক টমক দিয়ে বন্ধ করছে, কিন্তু সেটাও কিন্তু আর বাড়তেছে না। সব কিছু মিলায় আসলে আমেরিকার অবস্থা খুবই খারাপ। আর এই কারণে তারা পাগলামি করতেছে, সবখানে ইয়ে করতেছে। এখানে ট্রাম্প ক্ষমতায় আছে নাকি কামলা হ্যারিস আসলো না, এটার থেকে বড় কথা হচ্ছে আমেরিকার যে পেন্টাগন ওদের সামরিক নীতি ঠিক করে, পররাষ্ট্রনীতি, এবং যে ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থনৈতিক পররাষ্ট্রনীতি ঠিক করে, এরাই মূলত পাগল হয়েছে। কারণ এখন এটা ছাড়া আর করার কিছু নেই। আমেরিকা এরকম পাগলামি হয়তো আর সামনে আরো অনেক বড় বড় পাগলামি করবে, হয়তো দু একটা দেশে অ্যাটমিক বোম টম মেরে দিতে পারে, পুরো বিশ্বে একটা অস্থিরতা তৈরি করতে পারে নিজেদের নাম্বার 1 পজিশন ধরে রাখার জন্য। দেখা যাক সামনে আরো কত কত দুর্ঘটনা ঘটে।